শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আজ মহান বিজয় দিবস। বিজয় দিবস মানে লাল সবুজ পতাকা, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাওয়া একটি স্বাধীন বাংলাদেশ। আজকের এই মহান দিনে সেই সব বীর মুক্তিযোদ্ধা, সেই সব বীর বীরাঙ্গনাদের আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। প্রিয় দর্শক, আজকের রাঙা সকালের বিশেষ আয়োজনে একজন বীর প্রতীক রয়েছেন, একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি কে আমরা অবশ্যই জানবো। তার আগে লাবণ্যের কাছে একটু যাই। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, বিজয় দিবসের শুভেচ্ছা তোমাকে। তোমাকেও অনেক শুভেচ্ছা। আমি নিশ্চয়ই ভালো আজকে আছি। সারাদিন অনেক বেশি ভালো কাটবে তোমার। অবশ্যই আমাদের সকল বাঙালিদের জন্য এটি একটি ভীষণ তাৎপর্যপূর্ণ একটি দিন এবং আমরা এই প্রজন্ম আসলে খুব গর্বের সাথে আসলে বলতে পারি এদেশ আমাদের এবং অবশ্যই ভালো কাটবে। আর আজকের এই বিশেষ দিনে তোমার কণ্ঠে বিজয়ের একটি গান শুনতে চাই। এবং আজকের এই দিনে সেই গানটি আমার মাথায় আসে, সেই গানটি কণ্ঠে সকলেরই আসে। সেটি একটু গাই, আমার মনে হয় তুমিও গাইবে, আমার দর্শক শ্রোতারাও গাইবে। নিশ্চয়ই। আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। আমরা আসলে এই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, একদমই বীরাঙ্গনাদের, তাই, তাই না? একদমই তাই। চলো আজকে আজকে পুরোটার সময় আমরা শ্রদ্ধা জানাবো, তবে যেমনটা বলছিলে, চলো জানিয়ে দাও কে আছে আমাদের সঙ্গে। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা, লেখক ও অবসরপ্রাপ্ত বৈমানিক আলমগীর সাত্তার, বীর প্রতীক। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল স্যার, এবং বিজয় দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছেন স্যার আপনি? আমি বয়সের তুলনায় অবশ্যই আমি মনে হয় ভালো আছি। আমার বয়স এখন 87 বছর প্লাস, সুতরাং বয়সের তুলনায় তো অবশ্যই ভালো আছি, এটাই আমি মনে করি। জি, আমরা স্যার, চাই সব সময়, একদমই। আমার মনে হয় আনিস তুমিও চাও যে আপনারা সব সময় এভাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের মাঝে থাকেন। কারণ যত দিন যাচ্ছে স্যার, আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে হারিয়ে ফেলছি। আপনাদের মতো অনন্য মানুষরা আমাদের দেশের সম্পদ, তাদেরকে সবসময় আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজকের এই বিশেষ দিনে যদি আপনার কাছে কিছু শুনতে চাই শুরুতে, যেহেতু মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসে কি আর বলবো, ইউটিউব আছে না, ইউটিউব একটা মেধাহীন জাতি সৃষ্টি করছে। হ্যাঁ, উদ্ভট সব কথাবার্তা বলে, তবে চোর তাড়াইছে। কারণ চুরি করবে কি, একটা না একটা রুমে বাসার ওই ইয়ে নিয়ে, স্মার্টফোন নিয়ে, ইউটিউব নিয়ে তারা একটা রুমে জ্বলবে, সুতরাং চোর তাড়াইতে পারছে। হ্যাঁ, এছাড়া ইউটিউবের কারণে একটা মেধাহীন মেধাহীন জাতি সৃষ্টি হয়েছে, বা আরো হইতে যাচ্ছে। হ্যাঁ, কারণ যারা একটু লেখাপড়া জানতো, তারা আগের দিনে মানুষের এডুকেশনের রেট এত হাই ছিল না। যেমন আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, তখন 28% লোক পাশ করছিল, হ্যাঁ, পরীক্ষা দিয়ে। এর মধ্যে ফার্স্ট ডিভিশন ছিল না, আমি সেকেন্ড ডিভিশন পাইছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে যদিও আমি যখন দেখলাম যে আমি নিজের মতো করে যখন লিখি ইংরেজি, কারণ তখন ইন্টারমিডিয়েট থেকে ইংলিশ
সবকিছু ইংরেজি, তো মুখস্থ করতে হইতো। কিন্তু যখন থেকে ওইটা যে কোনো কারণে আমার পড়ার সময় পাইনি, পাইনি, তো ওই যেটুকু পড়ছি আর নিজের মতো করে লিখছি, তখন থেকে আমি আরো ভালো নাম্বার পাইছি। আচ্ছা। হ্যাঁ, এরকম করে যখন বিএ পরীক্ষা দিলাম, তখন আমি পরীক্ষায় স্ট্যান্ড করে গেলাম। হ্যাঁ, একটা বোর্ড ছিল ঢাকা বোর্ডের মধ্যে, তখন আমি স্ট্যান্ড করে গেলাম বাহ। যখন নিজের মতো করে লিখতে শুরু করছি। তারপরে তো আমি এই যে লেখালেখি শুরু, এখন আমি বাংলায়ও ভালো না, ইংরেজিতেও ভালো। স্যার আমরা সেই গল্পে অবশ্যই আসবো। আমরা একেবারেই স্যার শৈশব থেকে শুরু করি। আপনার ছোটবেলা কেমন ছিল? আপনি তো বরিশালের স্বরূপকাঠিতে জন্মেছেন, একটু শুনি। হ্যাঁ, আমার মামা বাড়িতে আমার জন্ম। হ্যাঁ, তারপরে আমার বাবা জীবনে অনেক কষ্ট পেয়েছেন। উনি প্রেসিডেন্সি থেকে পাশ করলেন, করে খুব ভালো চাকরি করতেন। তারপরে একদিন অফিসে, ওই ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ওই অফিসে ফেন্টে হয়ে গেলেন। তারপরে 20 বছর অসুস্থ ছিলেন। তারপরে একটু সুস্থ হওয়ার পরে, মানে তখন কালকিনি ছিল আমাদের ইউনিয়ন, এখন দাসার মাদারীপুরের। তো কালকিনি স্কুলে উনি হেডমাস্টার পদে জয়েন করছেন। তারপর তখন তো আর এত কিছু জানতো না মানুষ, লিভার সময় এসজিপিডি, এসজিওটি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই পরে বাবা মারা গেছেন লিভার বাস্ট করেই। আচ্ছা। পরে আমি আমার মামা বাড়িতে থাকছি, এবং মামা বাড়িতে আমি খুব ভালো ছিলাম। আচ্ছা। দেখাশোনা করার কেউ ছিল না আমার। আচ্ছা। আমার নানান কারণে বিজনেস, রেঙ্গুনে বিজনেস ছিল, কলকাতায় ছিল। এই উপলক্ষে নানি, আমার অনেক কয়েকজন খালা ছিল, খালাদের বাসায়, নাইলে ছেলের বাসায়। সুতরাং একা একা বেশ যা খুশি তেমন ভাবে চলতে পারতাম। কত বছর বয়স থেকেই মামার বাড়িতে থাকতেন? মামা বাড়িতে থাকছি মাঝে মধ্যে। বাবা যতদিন জীবিত, বাবা মারা যান, তখন আমি কোনো স্কুলে পড়ি না, ওই বাসায় ক্লাস 3 বই পড়ি। আচ্ছা। তারপরে ক্লাস 4 ভর্তি হয়েছিলাম মামা বাড়িতে। ওইখান থেকে ক্লাস 8 পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করছি। তা আমার নানার বেশ বড় বিজনেস ছিল খুলনায়। তাই আমি খুলনায় গিয়ে খুলনার সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হই। আচ্ছা। তারপরে ওখান থেকে আবার নানান কারণে আমি ওই বড় মামার বাসায় থাকতাম। তারপরে বড় মামা ওখান থেকে আবার ট্রান্সফার হয়ে গেলেন কুমিল্লার ওদিকে। আমি আর যাইনি। তা আমার পড়াশোনা কিছু বাধাগ্রস্ত হয়েছে, হইলেও আমি শেষে এই সিটি নাইট কলেজ, আচ্ছা। এখন টিপু সুলতান রোড বলে মনে হয়, মদন মোহন বসাক রোডে, জি। ওইখানে পড়াশোনা করছি। আচ্ছা। হ্যাঁ, নিয়মিত যাইতাম না, মাঝে মধ্যে যদি দেখতাম একটা ক্লাস আছে গেলাম না। তো ওইখানে আমি ওইখান থেকে আমি পরীক্ষা দিয়েছিলাম, বিএ পরীক্ষা। বরিশালেও তো বেশ কয়েক বছর থাকা হয়েছে স্যার। হ্যাঁ, বরিশালে থাকা হয়েছে। ওখানে কি কোনো স্কুলে পড়তেন ওখানে? হ্যাঁ, ওইখানে আমার মা বাবার একেবারে কাছেই, 100 গজ দূর বাসার থেকে। ওইখানে আমি পড়তাম। আর মাদারীপুরে বেশ, মাদারীপুর তো মনে হয় আপনার পৈতৃক বাড়ি। পৈতৃক বাড়ি জি। আমার। ওখানে কি থাকা হয়েছে? ওখানেও থাকছি যখন বাবা জীবিত ছিলেন। আচ্ছা। কিন্তু আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার বাবা মারা যান হার্ট ফেল করে। বলতে পারি আপনার মাদারীপুর, বরিশাল, খুলনা,
এই তিনটি জেলাতেই আসলে কম বেশি সময় থাকা হয়েছে। এবং লাবণ্য, অল্প বয়সে আসলে বাবাকে হারানো এটা আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটি ঘটনা আসলে আপনার জীবনে। স্যার, আপনার শৈশব অনেক চমৎকার কেটেছে আমরা যতটুকু জানি। স্যার, আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, লাবণ্য একটু জানাবে সেই তথ্যগুলো। লাবণ্য। আলমগীর সাত্তার বীর প্রতীক একাধারে ছিলেন একজন দক্ষ বৈমানিক, বীর মুক্তিযোদ্ধা ও পেশাগত জীবনে আন্তর্জাতিক মানের পাইলট। গ্র্যাজুয়েশন শেষে দৈনিক সংবাদে কর্মজীবন শুরু করলেও দ্রুতই আকাশপথে পথ চলা শুরু করেন এবং PIA-তে ক্যাডেট পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার আগে ও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ শুরুর পর আগরতলা হয়ে মুক্তি বাহিনীতে যোগ দেন এবং মুক্তি বাহিনী এয়ারফোর্সের প্রথম দলভুক্ত হয়ে ডাকোটা বিমানের ক্যাপ্টেন হিসেবে বোম্বিং ও বিভিন্ন রণাঙ্গনে অস্ত্র সরবরাহের মতো গুরুত্বপূর্ণ মিশনে অংশ নেন। তার সাহসিকতা ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর বাংলাদেশ বিমানের বৈমানিক হিসেবে 24,000 ঘন্টার বেশি উড্ডয়ন সম্পন্ন করেন তিনি। মুক্তিযুদ্ধ ও বিমান চালনার অভিজ্ঞতা নিয়ে তিনি লেখালেখিতেও যুক্ত রয়েছেন, যেখানে তার স্মৃতিচারণ বাংলাদেশের বিমান ইতিহাস ও মুক্তিযুদ্ধ গবেষণায় মূল্যবান তথ্য সরবরাহ করে। এ পর্যন্ত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তার, যার মধ্যে সত্তায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বেলুন থেকে বিমান, আকাশপথে দিনরাত্রি, রম্য বিনা বাজেরে, প্রেম, স্বপ্ন ও ভালোবাসা উল্লেখযোগ্য। আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো, তবে তার ছোটবেলায় ছিলাম, ছোটবেলার গল্প শুনছিলাম, সেখানে আবারও ফিরছি। বাবাকে হারানোর কথা শুনছিলাম এবং বেশ লম্বা সময় মামার বাড়িতেই থাকা হয়েছে, নানাদের সঙ্গে থাকা হয়েছে। তবে আপনার জীবনে আপনার দাদা, ফুফু, তাদেরও ভূমিকা অনেক। তাদেরকে নিয়ে যদি এ পর্যায়ে একটু শুনতে চাই। হ্যাঁ, ওই সময়টাই ছিল আমাদের পরিবারের স্বর্ণযুগ। একসময় ডক্টর জোহরা কাজীর নাম ছিল। জি। ডক্টর জোহরা কাজী হলেন আমার বড় ফুপু। আচ্ছা। আর আমার দাদা, তিন দাদা ছিলেন সার্জন অফ ইন্ডিয়া পদবীর ডাক্তার। বাহ। হ্যাঁ। বাহ। আর আমার ছোট ফুপুও খুব মেধাবী। অল্প কিছুদিন মিডফোর্ড ওখানে হাসপাতাল অ্যান্ড কলেজও আছে, সেটা উনি প্রফেসর মানে হিসেবে জয়েন করে 5-6 মাস ওখানে কাজ করে তারপর লন্ডন চলে গেছেন। উনি প্রথম MR গাইনো, যেটাকে বলে MRCP, ওই রয়্যাল হাউস থেকে যে ডিগ্রিটা দেয়, তো উনি MR গাইনো ছিলেন। হ্যাঁ, এরা সবাই বিখ্যাত মানুষ, কিন্তু তাদের তুলনায় আমি অবশ্য নগণ্য মানুষ। হ্যাঁ, এই তখনকার দিনে 3 দাদা, আমার দাদা সহ 3 দাদা সার্জন অফ ইন্ডিয়া লেভেলের মানুষ। হ্যাঁ, সবচেয়ে যে ছোট চাকরিটা করতেন আমার দাদা, 10টা দাদা ছিলেন, সবচেয়ে যে ছোট চাকরি করতেন উনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। আচ্ছা। এই হলো ওনার সবচেয়ে ছোট চাকরি যে করতেন। আর স্যার, আপনার ভাই বোন কতজন ছিলেন? আপনি আপনাদের ভাই বোনদের কথা যদি একটু শুনি। আমরা ভাই বোন ছিলাম 8 জন। আপনি কততম? আমি, আমার বড় 2 বোন, তারা মারা গেছে। আমি ভাইদের মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা। আমার এখন ভাইদের মধ্যে একমাত্র জীবিত আছে আমি। হ্যাঁ, এবং রোগবিহীন ভাবে আছি। আলহামদুলিল্লাহ। এই কিন্তু স্যার, এই যে ছোটবেলার যে ভাই বোন সবাই একসাথে থাকতেন, পরিবারে আসলে সকলের একসাথে থাকা, বা যদিও আপনি মামা বাড়িতে থাকতেন, তখন কি আপনার ভাই বোনরা আপনার সঙ্গে ছিলেন, বা ছোটখাটো থাকেন অনেক স্মৃতি? প্রায় সময় তারা থাকতেন আমাদের বাড়ি মাদারীপুরে, গোপালপুর হলো কালকিনি থানা, মায়ের সাথে ওখানে থাকতেন। আচ্ছা। হ্যাঁ, মাঝে মধ্যে মা আবার সব ভাই বোন নিয়ে মামা বাড়িতে আসতেন, বা 2-1 সময় আমি যাইতাম ছুটিতে, স্কুল ছুটিতে আমি গিয়ে ওখানে গোপালপুরেও থাকতাম। কম থাকছি, বেশিরভাগ সময় সুরিয়াকাঠি গ্রামে থাকছি।
আচ্ছা। স্যার ছোটবেলায় আপনার চমৎকার কিছু স্মৃতি রয়েছে, আপনি ইলিশ মাছ ধরতেন আমরা যতটুকু জানি, সেটা নিশ্চয়ই একবার বরিশালেই একটা ছিল। ইলিশ মাছ ধরছি। একটু শুনি সেই ঘটনাটা একটু। আচ্ছা, একটু যখন- শুনি গল্পটা। আমার যখন বয়স 14 বছরের মতো হবে, তা আমার ছোট নানার খুব মাছ ধরার একটা ইয়ে ছিল, শখ ছিল। শিকার করতেন উনি। একবার একটা বাঘ শিকার করছিলেন, আচ্ছা। সে চামড়াটা তার বাসায় এখনো বাহ। ঝুলানো আছে। হ্যাঁ, তা ওই মামা বাড়িতে দিনগুলো ভালো কাটতো। স্যার যে স্কুলের কথা বলছিলেন, আপনার তো অনেকগুলো স্কুলও পরিবর্তন হয়েছে নানান সময়। সেন্ট জোসেফ স্কুলেও ভর্তি হয়েছিলেন, এরপর দৌলতপুর কলেজ। এই স্কুলের গল্পগুলো যদি একটু শুনতে চাই। কেমন করে জানি আমার আমার যে হেডমাস্টার ছিলেন সেন্ট জোসেফ স্কুলে, ফাদার ব্রুনো, জি। উনি আবার ধর্মযাজকও। ওইখানে একটা গির্জা ছিল, আর ওই চিঠিপত্র যত আসতো সুন্দর সুন্দর ছবি, স্ট্যাম্পগুলো, ওই স্ট্যাম্পগুলো উনি আমাকে দিতেন। আচ্ছা, ওই ছবিগুলো এত আমার ভালো লাগতো। আপনি স্ট্যাম্প কালেক্ট করতেন? সেই সময় কিছুদিন করছি, আচ্ছা। এবং ওগুলো খুব ভালো লাগতো। এখান থেকে হলো কি, ছবির প্রতি ছবি জি। ভালো কিভাবে লাগে, কোনো ডেফিনিশন লেখা নাই, দেখতে দেখতে ভালো লাগাটা দৃষ্টিশক্তি, জন্ম নেয়। হ্যাঁ, এইটা রপ্ত হয়। তা আমি পৃথিবীর প্রায় আর্ট গ্যালারি বলতে প্রায় সব আর্ট গ্যালারি আমার ভিজিট করা। বাহ। বাহ। হ্যাঁ, স্যার, এর মধ্যে কয়টা দেশ সবচেয়ে ভ্রমণ নাম করেছেন করা আপনি? আর্ট গ্যালারি হলো উফিজি, আচ্ছা। হ্যাঁ, ফ্লোরেন্সে। উফিজি আর্ট গ্যালারি হলো ক্লাসিক্যালদের জন্য। আর লুভ, অনেকে লুভরই বলে লুভর যে মিউজিয়াম, লুভরটা নাকি কারেক্ট শব্দ। লুভরতে আমি মিউজিয়াম অনেকবার গেছি, সেখানেও দেখছি, মোনালিসার ছবি দেখছি। বাহ। বাহ। মোনালিসার যে ভিতরের যেটার উপরে ছবিটা, তার ভিতরে এক ধরনের যে কাঠের একটা ফ্রেম, সেই কাঠের একটু একটু পাতলা কিন্তু একটা গ্লো আছে, যে জন্য মোনালিসার ছবির বাইরে মনে হয় জানি জীবন্ত মনে হয় স্যার, এমন কিছু কি? একটু আলোকিত মনে হয় আচ্ছা। বেশি। আচ্ছা। আচ্ছা। এবং এটা নিয়ে লিওনার্দো বহু বছর কাজ করছেন, সব সময় সাথে থাকতো। পরে তো ওনার হইলো, ওনার প্যারালাইসিস হয়েছিল। যখন তার বয়স 72 বা 73 প্যারালাইসিস হইলো। তার আগে পর্যন্ত উনি মোনালিসারে একটু খুঁত দেখলে সেটা ঠিক করতেন, সবসময় সাথে রাখতেন। আপনি তো বেশ অনেকগুলো মিউজিয়াম ঘুরেছেন, অনেক দেশে ঘুরেছেন। এটা কি আসলে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের কথা যেটা বলছিলেন? মুক্তিযুদ্ধের আগেও আছে, আচ্ছা, আচ্ছা। মুক্তিযুদ্ধের পরেও আছে। আচ্ছা। আমার মেয়ে এখন থাকে নিউ জার্সি, তখন থাকতো কানেকটিকাট। তা আমি প্রায় সময় যাইতাম। আর আমার ছোট ছেলেও দেখছি এইটা ঝোঁক আছে, মেট্রোপলিটন মিউজিয়াম, এই যে নিউ ইয়র্কে। জি। এর তো আর শেষ নেই। এদের হয়তো 20 লক্ষ এক্সিবিট করার মতো আছে, কিন্তু এরা তো সব দেখাইতে পারে না, ঘুরেই ফিরে দেখায়। জি। এই জন্য বারবার যাইতে হয় ওখানে। আচ্ছা। হ্যাঁ, জি। তা মেট্রোপলিটন মিউজিয়াম নিয়ে এক সময় আমি বই লিখতে শুরু করেছিলাম। আচ্ছা। এতবার গেছি, এতবার দেখছি। হ্যাঁ, মেট্রোপলিটন মিউজিয়ামে যে কি নাই, হ্যাঁ, সেটা বলাই কঠিন। পরবর্তীতে বইটা লেখা হয়নি?
না, পরে আর লেখা হয় নাই, অন্যান্য লেখায় এতটা ব্যস্ত হয়ে ইয়ে গেছে। হইলাম। ছিলেন। তার চেয়ে মজার কথা হইল আমার এই যোগাসন করা, ধ্যানাসন করা, এগুলো আমার নানান সময় বিষয়ে দিই আপনারা আসলে ব্যস্ত। হ্যাঁ। স্যার, এই যে আপনার শিল্পের প্রতি ভালোবাসা, বই পড়া, এগুলো কি ছোটবেলা থেকে গড়ে উঠেছিল আপনার? বই পড়াটা আমার ছোটবেলার থেকেই একটা নেশার মতো, যা পেতাম তাই পড়ছি। 1/4 আমাকে বলা যায় হাফেজ। মা বলতেন এই সূরাটা যদি পড়ো, বড় বড় সূরাগুলো বলতেন যে এই সূরাটা পড়লে এই এই সব হয়। তখন আমি সবই বিশ্বাস করছি এবং ওগুলোকে বারবার পড়ছি, ওগুলো সব মুখস্থ হয়ে গেছে আমার। আর স্কুলের পড়াশোনা কেমন মুখস্থ হতো? স্কুলে যে আমাদের বিষয় ভিত্তিক বইগুলো থাকতো, ওগুলো আমি পড়তাম কম কম। আমি কালকিনিতে ছিলাম যখন, বাবা কালকিনি স্কুলের হেডমাস্টার, তখন থাকতাম ওইখানকার প্রধান তহসিলদার। ওই আমারে পড়াইতো, দুজনে এক ক্লাসে। আমি ঘুমায় চোখ বুজে থাকতাম, ও পড়তো। বাবা যেটুকু পড়া দিয়ে যেতেন ও পড়তো, হয়ে যেত আমার মুখস্থ। বাহ, হ্যাঁ, আর বই পড়া লাগতো না। শুনে শুনেই। স্বাভাবিকভাবে হ্যাঁ। স্যার ছোটবেলায় খুব মেধাবী ছিলেন নিশ্চয়ই আপনি। সেইটা তো পরীক্ষা মানে খুব সময় মেধাবী ছিলাম, নাহলে আমি পরবর্তীকালে এই যে আমাকে যা পুরস্কার দেওয়া হইলো, যেমন আমি কিন্তু এই স্বাধীনতা পুরস্কার জি পাওয়া লোক, এটা কিন্তু বাংলাদেশের সিভিলিয়ানদের জন্য হাইয়েস্ট পুরস্কার। জি। জি অবশ্যই। আমার বীর প্রতীকের চেয়ে- সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। হ্যাঁ, এটা বড় পুরস্কার। অবশ্যই। তো এইভাবে এরা তো সামগ্রিক সবকিছু বিবেচনায় নিয়ে তারপরে করছে। তো এত তথ্য দিতে হবে, এত ইয়ে দিতে হবে যে জিনিসটা যেন একজন ঋণ খেলাপি বা ইয়ের হাতে না না পড়ে। পড়ে। না পারে। স্যারের কলেজ জীবনটা নিয়ে একটু জানতে চাই। আপনি দৌলতপুর কলেজে ছিলেন, কলেজ জীবন কেমন কেটেছে আপনার? সময়টা কোন সময় ছিল? সে সময় কি মুক্তিযুদ্ধের আগে, বা এই গল্পগুলো একটু জানতে চাই। না, আমার কলেজ জীবনটার মধ্যে অনেক বিপত্তি ঘটছে। আমি দৌলতপুর কলেজে যখন পড়ি তখন আমার বড় মামার বাসায় আমি থাকি, খুলনা ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এখন সোনালী ব্যাংক, ওইটার ম্যানেজার ছিলেন। বড় মামার সাথে আমার খুব রাগারাগি হইল। বড় মামা বলছেন আমার প্রিন্সিপালকে আমাকে একটা স্টাইপেন্ড। আমি বললাম আমি স্টাইপেন্ড নেব কেন? স্টাইপেন্ড হইলো দরিদ্রের জন্য, স্কলারশিপ হইলে সেটা আমি গ্রহণ মেধার করতাম। ভিত্তিতে। বড় মামা খুব রাগ হয়েছে, 12 টাকার স্টাইপেন্ড। আমি বলি এটা তো গরিবে আর একজনের পাওনা। আমি কেন নেব? আমি এক সময় সংবাদপত্রে, জি, গ্রাজুয়েশনের পর স্যার। না আচ্ছা, একদম শুরুতে, শুরুতে। আচ্ছা। 3 মাসেরও কম, এই কত টাকা মাইনে ছিল, 75 টাকা না কত মাইনে ছিল। মফস্বলের যে একটা বিভাগ ছিল, মফস্বলের চিঠি কোনটা কোনটা ছাপাবার উপযুক্ত সেগুলো পড়ে পড়ে আমি টিক মার্ক করতাম। এটা কি স্কুল জীবনে না কলেজ জীবনে না, এই সাংবাদিকতা? না, এটা তো কলেজ তো আবার পরে গিয়ে ভর্তি হইলাম। না, কলেজ ইয়ে করে, আচ্ছা। কলেজ শেষ করে কি? হ্যাঁ, তারপরে ওখানে এর মধ্যে আমি একটা চাকরি পাইলাম, মুসলিম কমার্শিয়াল ব্যাংক, এখন মনে হয় ওটার নাম রূপালী ব্যাংক। আচ্ছা। আমার ইয়ে থেকে অফিসে যাওয়া, অফিস থেকে ওই ক্লিয়ারিং হাউস বলে সদরঘাটে, ওখানে যাওয়া, তারপরে কলেজে যাওয়া, সব মিলিয়ে হিসেব করে দেখছি আমি 30 মাইলের মতো সাইকেল চালাইতাম। বাহ, চমৎকার। স্যার, মুসলিম কমার্শিয়াল ব্যাংকে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? একটা ব্যাংকে, আর্থিক প্রতিষ্ঠানে আপনি কাজ করা শুরু করলেন। না,
ব্যাংকিং খুব, তবে আমি ব্যাংকিংয়ের সবাই তো পাসও করে না। করাচিতে ছিল ব্যাংকার্স ইনস্টিটিউট, আর পরীক্ষা হইতো এইখানে। তা আমি পরীক্ষা দিলাম, 9টা সাবজেক্ট ছিল, আমি সবগুলো সাবজেক্টেই পাস করছি বাহ। একবারে। তার মানে আপনি তখন স্টুডেন্ট, সেই সাথে ব্যাংকে জব করা শুরু তখন করলেন? না, পরে 1 বছর পরে গিয়ে ভর্তি হয়েছি। আচ্ছা, আচ্ছা। কোন বিষয়ে ভর্তি হলেন স্যার? যেটা যেটা বেশি নাম্বার পাবো হিসেবে পেলাম, ওইগুলো ওই নামগুলো দিলাম। আচ্ছা। যেমন ইসলামিক হিস্ট্রিতে সহজে নাম্বার পাওয়া যায়, পড়া লাগে না। আচ্ছা, তারপরে আর কি কি মনে নেই, এত সহজ যে খালি মনে করলেই হইল। পানিপথের যুদ্ধ কোন সনে হয়েছিল, অমুকে কবে রাজা হয়েছিলেন, কোন দেশ, এই এই কয়েকটা শব্দ মনে রাখলেই হয়ে যায়। তো জি। তখন কি আপনি ব্যাংকের চাকরিটা করছেন নাকি ছেড়ে দিয়েছেন? না, তখন আমি তখনও ব্যাংকে আছি। চলছিল। আচ্ছা। তো ব্যাংকে যখন আছি আমি, ব্যাংকে আমি 4 বছরের মতো চাকরি করছি। আচ্ছা। আচ্ছা, আর এইদিকে ছুটির দিনে এই ফ্লাইং, এখন বলে একাডেমি, ফ্লাইং ক্লাব ছিল। PIA জি জি জি। এই এই যে ঢাকা ফ্লাইং আচ্ছা। একাডেমি, ওখানে ছুটির দিনে যাইতাম। ছুটির দিনে গিয়া ওখানে পরীক্ষা দিয়েও পাশ করতে হইতো। 9টা সাবজেক্ট ছিল, আর ওই 10 টাকা করে দিতে হইতো পার হওয়ার। পাইলট হবার স্বপ্ন কি আসলে আপনার আগে থেকে ছিল না, নাকি ওই জায়গাটার প্রতি আপনার খুব প্রবল আগ্রহ কাজ করতো? ব্যাপারটা আসলে কিভাবে তৈরি না, হয়েছিল? কোনো আগ্রহ ছিল না। আমি খুব ভাগ্যে বিশ্বাসী। আচ্ছা। আমি যাই করি ঘুরে ফিরে না, প্রথম থাকতে হবে মানুষের, এটা আপনারও কাজে লাগবে যদি মনে রাখেন, জি, জি। মেধা লাগবে, তো নিশ্চয়ই স্যার। প্রচেষ্টা লাগবে, অবশ্যই কিন্তু তার উপরে কিন্তু আপনার ভাগ্য, সত্য। ভাগ্য জায়গা মতো আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাবে। পিআইএ তে আপনার যে পাইলট হওয়ার প্রশিক্ষণ নিতে হয়েছে, সেটা স্যার কতদিনের ছিল? এই 15 মাস। 15 মাস। হ্যাঁ, আচ্ছা, থাকা খাওয়া হুম, হুম। ফ্রি, যেখানে আচ্ছা। থাকবো, এবং ভালো হোটেলেই থাকতাম। চমৎকার স্যার। এরপর আপনি রাওয়ালপিন্ডি এবং করাচিতেও নিশ্চয়ই গিয়েছেন, হ্যাঁ, সেখানে একটা ছিলাম, জীবন আছে। পোস্টিং এ ছিলাম। আচ্ছা আচ্ছা। রাওয়ালপিন্ডি, করাচি, এখানে আমি কতদিন পোস্টিং, থাকতে হয়েছে স্যার? প্রায় 3 বছর। 3 বছর। বাহ। আর এই যে কো পাইলট থেকে আসলে কমার্শিয়াল পাইলট, এই বিষয়টি যদি আপনার কাছে জানতে চাই কিরকম ছিল? না, একটা অভিজ্ঞতা লাগে যে মিনিমাম 2200 বা 2300 ঘন্টা ফ্লাইং হইলে তারপরে সে ইয়ে হইতে পারে, কমার্শিয়াল পাইলট। ক্যাপ্টেন হইতে পারে, ক্যাপ্টেন, কো পাইলট আচ্ছা। থেকে ক্যাপ্টেন হইতে পারে। তো তখনকার দিনে ফ্লাইংও করতাম অনেক, 70-80 ঘন্টাও ফ্লাইং করতাম। হুম। হ্যাঁ, তো এর মধ্যে আমার সবচেয়ে বড় যেটা সেটা ছিল বঙ্গবন্ধুর সাথে আমার সম্পর্কটা। আচ্ছা, জি। এটা কখন স্যার ওনার সঙ্গে আপনার দেখা হলো? হয়তো কি বঙ্গবন্ধু এমনি চলে আসতেন। আচ্ছা। আমার বড় মামা ওই কলকাতায় কারমাইকেল যে হোস্টেল, দুজনেই ইসলামিয়া কলেজে, না কলেজ ইউনিভার্সিটি বলা যায়, ওখানে পড়তেন, পাশাপাশি রুমে থাকতেন। তা বঙ্গবন্ধুর বাসা থেকে বড় মামার বাসা ছিল এই ধানমন্ডি পুরানো পুরানো 14 নম্বরে। আর বঙ্গবন্ধুর ওখান থেকে আসতে কত 25 মিনিট 30 মিনিটের হাঁটা। আচ্ছা। তা বঙ্গবন্ধু প্রত্যেক দিন যখনই ঢাকায় থাকতেন চলে আসতেন। আচ্ছা, বড় মামা থাকুক না থাকুক, ওটা তার দৈনিক লঞ্জিভিটি। যদি একটা মানুষ যদি 40-45 মিনিট হাঁটে, জি।
তাহলে দ্যাট ইজ এনাফ। এরপরে না হাঁটলেও লঞ্জিভিটি প্রায় সেমই থাকে। বাহ। হ্যাঁ, আরও ছিল, আমি মানুষটা কিছুটা খেয়ালি টাইপের মানুষ খুব সম্ভব, কারণ আমার দাদা বাড়ি করছিলেন ঝাড়খণ্ড, আচ্ছা। এখন রায়পুরে। রায়পুর থেকে একটু রাজনান্দগাঁওতে বাড়ি করছিলেন। তা আমার 3টা দাদা ছিলেন সার্জন অফ ইন্ডিয়া, সবাই ওখানে। এখনো ওখানে গেলে, রায়পুরে গেলে ও কাজীপাড়া বললে পরে মানুষের চিনিয়ে দিবে, কারণ আমার আত্মীয় স্বজন ওখানে আছে। তা এই যে বঙ্গবন্ধুর সাথে কেন আমাকে পছন্দ করতেন, আমাকে ডাকতেন হাবা। আচ্ছা আচ্ছা। এতে কারণ আমি তাসের ম্যাজিক শেখার খুব করতাম। আচ্ছা। হ্যাঁ, প্র্যাকটিস। এই জুয়েলাইসের কাছে গেছি, জুয়েলাইস বলে খালি শাফলিং করেন, আমি পরে শিখাবো। স্যার এটা সে কত সালের কথা? এই 1968 এরকম 68। সময়। স্যার আপনার সঙ্গে বঙ্গবন্ধুর একটা খুব মধুর সম্পর্ক ছিল, খুব চমৎকার কিছু হ্যাঁ, অভিজ্ঞতার না মধ্যে যেমন দিয়ে আমাকে গিয়েছেন। বললো কি, হুম। তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যোগ দে। আপনি অসহযোগ আন্দোলনের সময় প্রতিদিন বঙ্গবন্ধুকে বিমানবন্দরে তথ্য দিতেন, এটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল না? কোনটা? এই যে বঙ্গবন্ধুকে বিমানবন্দরে হ্যাঁ, তথ্য দেয়া হ্যাঁ অসহযোগ আন্দোলনের সময়। হ্যাঁ, অন্যান্য কিছু বাঙালিরা ছিল যারা ওই যে গহর রিজভির ভাই ছিল, তারপরে এরকম কিছু ছিল যারা কথা বলতো, ইসে ঘরে কথা বলতো হয়তো হিন্দি বা উর্দু, কিন্তু তারা এমনি অরিজিনালি হয়তো মুর্শিদাবাদে থাকতেন বা ইসে, আচ্ছা। তা তারা ঘরে কথা বলতেন উর্দুতে। তো ওরা এইসব তথ্য সংগ্রহ করলে এটা বঙ্গবন্ধুকে আমি দিয়ে আসতাম। স্যার এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য তো আপনি পাকিস্তানিদের একেবারে হিট লিস্টে ছিলেন, যে তারা আপনাকে টার্গেট করেছিল। না, টার্গেট করতে পারেন আমাকে, আচ্ছা। এর একটা কারণ আছে। কারণ আমার বড় ফুফু ছিলেন ডক্টর জোহরা কাজী, আপনি নাম শুনছেন? জি অবশ্যই জি। অবশ্যই স্যার। হ্যাঁ, তা এক সময় বিখ্যাত ডাক্তার, বাংলা বলতে ভালো বলতে পারতেন না, কারণ আমার দাদা সেটেল করছিলেন ওই যে রায়পুর, ঝাড়খণ্ডের। তা ওইখানে তাদেরও জন্ম। আমার ছোট ফুপুও খুব নামকরা ডাক্তার। তা তা আমি যদি আমার ফুপু, সবাই মনে করতো সে অবাঙালি। আচ্ছা। সে আবার আর্মি কর্নেল, আর্মির কর্নেল, তার উপরে বাংলা বলতে পারে না। হ্যাঁ, কথা বলে উর্দু হিন্দিতে অথবা ইংলিশ। সুতরাং আমি যদি আমার ফুপুর বাসায় থাকতাম, তা আমাকে পাকিস্তানে কি করবে? আচ্ছা। জি। হ্যাঁ, কিছু করার তাদের নাই। হ্যাঁ, আর আমিও আমার ফুপুর খুব প্রিয় ছিলাম। তা আমি এলাম খেয়ালি চরিত্রের মানুষ, মুক্তিযুদ্ধে গেলাম। সে মুক্তিযুদ্ধের কথাই স্যার শুনতে চাই। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত এবং পরিবারের 4 ভাইয়ের মধ্যে আসলে দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন। না, ওরা তো একটু ছোট ছিল, তা একজন তো চাকরি করত, চাকরি বড় চাকরি না, ছোট চাকরি, সংসারের খরচ টরচ সব সে চালাইতো। তা আমি মুক্তিযুদ্ধে গেলাম। হ্যাঁ, কোনো প্রয়োজন ছিল না, আচ্ছা। খেয়ালি মানুষ চললাম মুক্তিযুদ্ধে। ওরা আমাকে ডেকোরেটর ট্রেনিং দিল। সেটা কোথায়? এটা কি আগরতলায়? এটা দিমাপুর। আচ্ছা আচ্ছা। তো দিমাপুর থেকে ঢাকায় বম্বিং করতে আসা। ডেট ছিল এর আগে না, যে নভেম্বর মাসের পরে। তাহলে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করবে,
তাহলে রাশিয়া ইন্টারফেয়ার করতে স্যার, পারবে। এই প্রসঙ্গে আমরা আসবো, আরেকটু পরে আমরা আসতে চাইছি। আপনার যে প্রশিক্ষণ নেওয়া, সেই সময়কার অভিজ্ঞতা একটু শুনি। যে কেমন দেখছিলেন বাংলাদেশকে, সেই সময়কার পরিস্থিতি ঠিক কেমন ছিল? তখন ছিল পাকিস্তান আমাদের কতটা এক্সপ্লয়েট করছে এটা পড়তে হইলে বা জানতে হইলে আপনারা একটা বই যদি সংগ্রহ করতে পারেন, এটা হলো বাংলাদেশ ডকুমেন্ট। এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্যের ইসেই, কিন্তু ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট করছে বইটা। তাতে বাঙালিদের অবস্থান কোথায়, কয়জন সর্বোচ্চ পদে ছিল আর্মিতে একজন, কি মজুমদার, সেও পাকিস্তানপন্থী। আচ্ছা। আরেকজন ছিল নবাব পরিবারের, তারা উর্দুভাষী। আচ্ছা। এই দুইজন একটু সিনিয়র অফিসার ছিলেন, আর ছিল না। অন্যান্য জায়গায় বাংলাদেশিরা 10%-এর উপরে ছিল না। আমরা করাচিতে যাইতাম শপিং করতে। আচ্ছা। প্রত্যেক আইটেমে অ্যাটলিস্ট 25% দাম কম পড়তো। যেমন এখন যেমন ব্যাংকক, সিঙ্গাপুরে যাই সেরকম। স্যার, এই যে ঢাকা থেকে মুক্তিযুদ্ধের সময় ঢাকা থেকে আগরতলা গিয়েছিলেন, সেটা কোন সময়টায়? আমি গেছি মে মাসে। মে মাসে। আচ্ছা। আর ওই আগরতলায় ক্যাপ্টেন শাহাবুদ্দিন এবং ফজলুল হক মনি অন্যদের সঙ্গেও দেখা হয়েছিল। হ্যাঁ, সেই দেখা বিষয়টি তো কেমন ছিল? হয়েছে। ওরা যে দেখি ক্যাপ্টেন সাহাবকে দেখি, ডক্টর সুজিত দে বলে একজন চাইল্ড স্পেশালিস্ট, তার বাসার মেম্বার হিসাবে সে পুরোপুরি ওই বাসার মেম্বার। আচ্ছা। আর মনি ছিল আমার খুব বন্ধু। আমাদের বয়স সেম। হ্যাঁ, খুব বন্ধু মানুষ, গল্প গুজবও করতাম অনেক আগের থেকে। আমার খুব বন্ধু মানুষ, তো এই জন্য মনির ওখানেও যাইতাম যে কদিন ছিলাম। পরে আমাকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। আচ্ছা। সেখানে আমি কনভিন্স করতে পারলাম যে আমাদের একটা আলাদা হওয়া উচিত। ছোট একটা বিমান বাহিনী, এই Air প্লেন Force। হলে এই আমরা করতে পারি। আচ্ছা। এটা প্রপোজ করছিলেন প্রথম আমাদের এয়ার ভাইস একে খন্দকার। এটাই কি স্যার মুক্তিবাহিনীর নৌ কমান্ডার বাহিনীটা? না, ওরা আলাদা। তার আগে যোগদানের তো সিদ্ধান্ত নিয়েছে নৌ কমান্ডে। নৌ কমান্ডোতে আমিও চাইছিলাম। আচ্ছা। আমি বরিশালে যেহেতু বড় হয়েছি, তা খুব ভালো সাঁতার সাঁতার কাটতাম। জানতেন আপনি? হ্যাঁ, এমনকি আমি জেলা পর্যায়ে আমি চ্যাম্পিয়নও হয়েছি। আচ্ছা। তারপরে আর ওটা কন্টিনিউ করা হয় নাই চাকরি বাকরির জন্য। তো ইসে বরিশালের ওই যে সন্ধ্যা নদী খুব জি। খরস্রোতা, আর চওড়াও কম না। ও আমি এবার ওপার অনেকবার করছি। আচ্ছা। হ্যাঁ, এবার ওপার অনেকবার করছি আমি। সাঁতারে ভালো ছিলাম, তা আমি বলে আমি হব, ইয়েকে বললাম নৌ কমান্ডো। তখন আমাকে খালেদ মোশাররফ জি। বলতেছে, আরে রাখো, তুমি অপেক্ষা করো, সম্ভাবনা আছে যে আমাদের একটা ছোট বিমান বাহিনী হবে, তো বিমান বাহিনী হলে তুমি সেখানে আরো ভালো করবা। তা আমি নৌ কমান্ডোর দিকে করিনি, আমি অপেক্ষা করলাম। সেটা কি নাগাল্যান্ডে পৌঁছানোর পরে স্যার? না, এগুলো আগে। আগে। আচ্ছা। তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। আচ্ছা। তো দিল্লিতে বেশ কিছুদিন ছিলাম, এবং আমি ক্যাপ্টেন শাহাবুদ্দিন, আমরা দুইজনে, এটা শাহাবুদ্দিন কয়েকদিন আগে মারা গেলেন। জি। আচ্ছা। তো এই দুইজনে আমরা বুঝাইতে সক্ষম হইলাম যে আমরা কি কি করতে পারি। আমাদের যদি ছোট প্লেন দেওয়া হয়, একখানা অটার আর একখানা হেলিকপ্টার। তখনই কি আসলে মুক্তিযুদ্ধের জন্য যে নৌ কমান্ডো ফোর্স গঠনের প্রক্রিয়াটা চলছিল? হ্যাঁ, আচ্ছা।
সেটা আরো একটু আগে শুরু আচ্ছা। হয়েছে। আচ্ছা। তো নৌ কমান্ডোরাও তো ওরা ওরা কম না, ওরা অনেক, ওদের যে ক্রাক প্লাটুন ছিল তারা যে কাজগুলো করছে অসাধারণ কিছু। ওই যে পিঠে কি বলে লিপমেন না কি জানি ইয়ে বাধাই করে নিয়ে তারপরে ওরা এই জাহাজে, পাকিস্তানি জাহাজের যেগুলো ভিড়ানো, সেখানে ওরা একটু একটু ঘষে ময়লাটা পরিষ্কার করে ওইটা লাগাই দিত। লাগাই দিলে তার ওর একটা নল ছিল, আস্তে আস্তে মানে অ্যাটলিস্ট 20-25 সেকেন্ড সময় পাওয়া যেত। আচ্ছা। এর মধ্যে সাঁতার কেটে সাঁতার কেটে ওরা দূরে সরে আসতো, তারপরে ওগুলো এক্সপ্লোড করতো। তখনকার সময় আসলে স্যার আপনারা একটা অন্যরকম একটা চ্যালেঞ্জিং পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমরা একটু তেজগাঁওয়ের ঘটনাটা শুনতে চাই। তেজগাঁও 3রা নভেম্বর তেজগাঁওতে আপনি একটা আক্রমণের পরিকল্পনা করেছিলেন আপনারা, এবং পরবর্তী সময়ে দুঃখজনকভাবে সেটা বাতিলও হয়ে যায়। আপনার সঙ্গে কখন কথা বলছিলাম, গল্প করছিলাম, শুনছিলাম, এটা একটু আমরা একটু শুনি স্যার। না, তেজগাঁও যে ইয়ে করব, আমাকে বলা হলো 5,000 পাউন্ড ইয়ে বোমা বর্ষণ করতে হবে। তাও আবার কোন জায়গার থেকে? কৈলাস শহর আছে ত্রিপুরা, ওখান থেকে খুব বেশি দূরত্ব না। তা আমি আর ক্যাপ্টেন খালেক বীর প্রতীক এই দুইজনকে সিলেক্ট করা হইল। আচ্ছা। এবার আছি, যাব, অসুবিধা নেই। পরে ওটা ক্যান্সেল করাইছে রাশিয়ানদের বুদ্ধিতে, বলে যদি 7th ফ্লিট মুভ করে তোমরা ঠেকাবা কিভাবে? বলে আমাদের 4 সপ্তাহ সময় দাও, আমরা আমাদের 6th ফ্লিট, হ্যাঁ 6th ফ্লিটের আবার নিউক্লিয়ার ইয়ে ছিল, রকেট লঞ্চার, ওরা পানির নিচ থেকেই সে রকেট ছুটতে পারত। এই ব্যাপারে ওরা তো সবসময় অ্যাডভান্স, এখনো অ্যাডভান্স। হ্যাঁ, সেই সময়টার জন্য এইটা ক্যান্সেল করলো। আচ্ছা। এই সেই জন্য আর আশাও হইল না, তা না হলে বীর শ্রেষ্ঠ হয়ে যেতাম। যা হয় তাই হইতো। জি। বললাম কিছুটা, আমি হয়তো কিছুটা খেয়ালি টাইপের মানুষ, এবং সেই সাথে আপনি ভাগ্যটাও অনেক বিশ্বাস ভাগ্য করতেন। তো সব মানুষেরই ভাগ্যই শেষ পর্যন্ত ই করে নিয়ে যায়। তা আমার যেখানে ফুপু এত নাম করা মানুষ, আবার আর্মির কর্নেল, হ্যাঁ কথা বলে উর্দুতে, তা আমার ফুপুর বাসায় আমি থাকতে পারতাম। জি। আমি কেন যুদ্ধ করতে গেলাম? এটাই বলে যে আমি একটা আসলে খেয়ালি টাইপের, কিছুটা খেয়ালি টাইপের মানুষ। এটাই আসলে আমরা সবকিছু মিলিয়ে একজন মানুষ হয়ে উঠি, নানান অভিজ্ঞতা, নানান দিক, নানান বৈশিষ্ট্য। স্যারের কাছ থেকে একটু জানতে চাই, আসলে ডাকোটা বিমানের আপনি ক্যাপ্টেন হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন, সেই ডাকোটা বিমান নিয়ে আপনার অনেক রকম অভিজ্ঞতা রয়েছে। সেই ডাকোটা বিমানের মুক্তিযুদ্ধে পরিবহন ও অস্ত্র সরবরাহ মিশনে এই ডাকোটা বিমানের ভূমিকা রয়েছে। আবার এই ডাকোটা বিমানের সিজি ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি সেই বিশ্লেষণ করেছেন। তো সবকিছু মিলিয়ে আপনার অনেক রকম অভিজ্ঞতা। হয়তো আজকের এই আয়োজনে আমরা সবকিছু তুলে আনতে পারিনি, কিন্তু তারপর আজকের একটি বিশেষ দিন, সেই বিশেষ দিনে আপনাকে যদি পিছনে ফিরিয়ে নিয়ে যায়, আপনি 1971-এর 16ই ডিসেম্বর কোথায় ছিলেন, সেই ঘটনাটা কি মনে পড়ে? আমি ছিলাম আগরতলায়। আচ্ছা। হ্যাঁ, এবং আগরতলায় আর আমার অন্য বন্ধুরা ছিল আগরতলা বিমানবন্দরে এই তাঁবু খাটিয়ে। আমি যখন এখানে
আগরতলার মূল ক্রাফটস ট্রেনিং ইনস্টিটিউট সিটিটিআই, সেখানে একজন টিচার ছিল, ওর নাম ছিল কি বিজয় বিজয় বিজন ভট্টাচার্য। ওর বাসায় খাওয়ার জন্য বলছে, দুপুরে খাচ্ছি। আর এই সারেন্ডার নিয়ে কথা হচ্ছিল তো 10 বা 11 তারিখ থেকে আচ্ছা, আচ্ছা। শুরু হইল। হ্যাঁ, যে সারেন্ডার করো, তাহলে আমরা, না হলে আবার বম্বিং রিজিউম করব। তা এখান থেকে যে আমাদের গভর্নর ছিলেন ডক্টর মালিক, ওই বঙ্গভবনের উপরে ওরা MiG-21 দিয়ে বম্বিং করছে, মানে বম্বিং তো না, রকেট জি। অ্যাটাক করছে। আর তখন মালিকেরা এসে আশ্রয় নিল ইন্টারকন হোটেলে। ওই নিউট্রাল জোন ঘোষণা করা হইল, আচ্ছা। তো সেইখানে এসে আশ্রয় নিল। হ্যাঁ, তারপরে পাকিস্তান আর্মি শেষ পর্যন্ত ওই 16 তারিখ সকালবেলায় সারেন্ডার করলো। সকালবেলায় এসে যোগাযোগ করা হইলো, ওরা তুরাগ নদীর ওপারে থেকে লোক পাঠাইলো পাকিস্তানিদের এসে। তারপর বলে, তোমরা যদি সারেন্ডার করো তো ভালো, না হয় আমরা আবার বম্বিং শুরু করব। স্যার দেশে ফিরে আসেন কবে? আমি আসছিলাম আগরতলা থেকে? 19 তারিখ। 19 তারিখে, আচ্ছা। এটা হলো কি, ওরা ওই ইন্ডিয়ান অফিসাররা যাওয়া আসা করতেছিল। আমারও পরনে ছিল ইন্ডিয়ান ইউনিফর্ম, তো আমাদেরকে দেয় না, কভারঅল বলে, আচ্ছা। কভারঅল। তাই ইন্ডিয়ান ইয়েই মনে করা হইতো যে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সের লোক। তা স্যার, এবং আমাদের হাতেও কিন্তু একটা বই রয়েছে, এটা আপনার লেখা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, নিশ্চয়ই কিলো কিলো ফ্লাইট। ফ্লাইট। স্যার, এটা সম্পর্কে একটু শুনি, যে বিমান বাহিনীর আগের নাম সম্ভবত ছিল কিলো ফ্লাইট। কিলো ফ্লাইট আমরা এই ইসের সময় রাখলাম কিলো ফ্লাইট। আচ্ছা। হ্যাঁ, ওই আমাদের তৎপরতা গোপন রাখার জন্য। তো কিলো হইল খন্দকার সাহেবের, আচ্ছা। এয়ার ভাইস একে খন্দকারের নামের। আমরা কিছু ছবি এখানে আমরা পেয়েছি, ঐতিহাসিক কিছু ছবি, আমরা এগুলো একটু দেখি। সর্বশেষ ছবিটা দেখতে পারেন। সর্বশেষ, জি। ছবিটা আমরা একটু পা দেখি। থেকে ক্যাপ্টেন চন্দন সিং, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম এবং ক্যাপ্টেন শাহাবুদ্দিন। সবচেয়ে শেষের ছবিটা গুরুত্বপূর্ণ বেশি। একটু আমরা শেষের ছবিটা কোথায়, আমরা একটু দেখি এই স্যার। যে এইটা এই বইয়েরই শেষ পাতা। সব শেষ পাশে সব স্যার, না? থেকে শেষ পাতা। আচ্ছা। স্যার, এই ছবিটা কি? হ্যাঁ, আমরা একটু ওই ছবিটা একটু দেখি স্যার। এটা কার ছবি স্যার? এটা একটু প্রেক্ষাপটটা। এটা আমার দাদির ছবি, আর পাশে হইল গান্ধীজির আচ্ছা। একটা হাসপাতালে, ও না, আমার দাদি হইল হাসপাতালের সামনে। গান্ধীজির মাটির ঘর সেটা না স্যার, ভারতের মধ্যপ্রদেশে? আচ্ছা, চমৎকার মধ্যপ্রদেশ, স্যার। এখন ঝাড়খণ্ড। আমি শুরুতেই বলছিলাম স্যার, আপনি সার্বিকভাবে আপনার উড্ডয়ন জীবনে 24,000 ঘন্টার বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। সেটা নিয়ে যদি একটু জানতে চাই। এটা কিভাবে সংজ্ঞায়িত করবেন এই অভিজ্ঞতাকে? না, কোনো ইয়ে হয়নি। 2বার বিপদে পড়ছি, 2বারই বিপদে পড়ছি আমি এসে কাঠমান্ডুতে। আচ্ছা, নেপালে কাঠমান্ডুতে। একবার পড়লাম, হয় কি মাঝে মাঝে ডাউন ড্রাফট থাকে, বিশেষ করে ওই মেঘের স্তরের মতো কিউমুলাস ক্লাউড,
ধারে কাছে থাকলে ডাউন ড্রাফট হইতে পারে, অল্প সময়ের আচ্ছা। জন্য হয়। তো ডাউন ড্রাফটে 1000 ফুটের নিচে কোনো সময় গো অ্যারাউন্ড করা যায় না, ল্যান্ড করতে হবে। কিন্তু ওই হিসাবটা ছিল না আমাদের তখন, হয়তো 7000 ফিট, আর ও এয়ারপোর্টে হইলো 6000 কত জানি, মানে আমার 600-700 ফিট। স্যার, এমন এক একটা অভিজ্ঞতাই আসলে আপনার জীবনকে চ্যালেঞ্জিং করেছে, সমৃদ্ধ করেছে, এবং মহান মুক্তিযুদ্ধে আসলে আপনি ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। এবং স্যার, আপনাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা ভীষণভাবে গর্বিত, বাংলাদেশ গর্বিত। স্যার, আমাদের হাতে একেবারেই সময় নেই এখন। দর্শকদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ দিনে, এই বিজয় দিবসে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একদম আপনার। ছোট করে যদি কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্যে আমি কি বলবো, আমার কথা যেমন আমার যে ঢাকায় বোমাবর্ষণ, আত্মঘাতী বোমাবর্ষণ বলা যায়, তো যারা যুদ্ধ পরিচালনা করে তাদের কাছে 2-4টা জীবন মূল্যহীন। ও তো স্যাক্রিফাইস করতেই হয়, জি, বৃহৎ উদ্দেশ্যের জন্য। হ্যাঁ, বড় উদ্দেশ্যের জন্য যারা পরিচালনা করেন। তা আমি বলবো যারা মুক্তিযুদ্ধে মারা গেছেন, জি, গেছেন দেশের জন্য, গেছেন মহৎ কাজ করছেন, বিশ্বাসটা করলাম। কিন্তু এইটাকে আমরা যতটা বড় করে দেখার চেষ্টা করি, অত বড় কিছু না আসলে। যুদ্ধ করছে ইন্ডিয়ানরা, আমরা সহযোগী। এইটা হলো সত্যি। যুদ্ধ হয়েছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে। এদের পরিকল্পনা থাকে, অনেক বড় পরিকল্পনা থাকে। যেমন পাকিস্তানে 2জন মুসলমান পাইলটকে দিয়া করলো কি 2খানা ফকার প্লেন, একখানা মনে হয় হাইজ্যাক করে নিয়ে গেছে জি। লাহোরে। স্যার, সে সময়ের আসলে এত এত অভিজ্ঞতা, এত গল্প, প্রতিটি দিনই আসলে এক একটা অভিজ্ঞতার ঝুলি। কিন্তু আমরা অবশ্যই আপনার সঙ্গে অন্য এক আয়োজনে কথা বলতে চাই, আরও কিছু জানতে চাই। যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি আসলে শ্রদ্ধা, কিন্তু যাদেরকে আমরা এখনো পাচ্ছি, যেমন আপনাকে আমরা পেয়েছি, পুরোটা সময় আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখেছি। আমরা এই প্রজন্ম আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, অনেক কৃতজ্ঞতা। আমি সুস্থ সবল মানুষ হিসেবে যতদিন বাঁচবো ততদিন বাঁচবো। অবশ্যই স্যার, ভালো নিশ্চয়ই থাকবেন। স্যার, ধন্যবাদ। ভালো থাকবেন স্যার।